নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে আমি অঞ্জন কুমার বসু BHIC 134 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 to 1950 এই পেপারের আলোচনায় স্বাগত জানাই। ইউনিট নাম্বার 11, টপিক ন্যাশনালিস্ট মুভমেন্ট আন্ডার মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর অধীন জাতীয় আন্দোলন। এই আলোচনা আমি ইতিমধ্যে গান্ধীজি প্রসঙ্গে আমার পূর্ববর্তী আলোচনায় কিছু প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেছি। আজকে আমরা গান্ধীজির ভাবাদর্শের নানান দিক এবং গণসংহতিকরণের পদ্ধতি হিসেবে সত্যাগ্রহ, অহিংসা, ধর্মীয় বাণীর ব্যবহার, হিন্দু স্বরাজ্যের ধারণা, স্বদেশীর ব্যবহার, এই প্রসঙ্গগুলি ব্যাখ্যা বা বিশ্লেষণের দিকে এগোব। পাশাপাশি ভারতীয় রাজনীতিতে গান্ধীজি কিভাবে প্রবেশ হলো সেই বিষয়টিও আমি অন্তিমে পাঠক সমাজের কাছে তুলে ধরব। তবে আমি গান্ধীজি প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের যে অবজারভেশন, সেই অবজারভেশনের ভিত্তিতে তিনি গান্ধীজিকে মহাত্মা আখ্যা দিয়েছিলেন। তবে তিনি প্রচলিত অর্থে নন। কবিগুরু গান্ধীজিকে মহাত্মা এই অর্থেই আখ্যায়িত করেছিলেন, মহাত্মা তিনি সকলের সুখ দুঃখ যিনি আপনার করে নিয়েছেন, সকলের ভালোকে তিনি আপনার ভালো বলে জানেন। আমাদের শাস্ত্রে ঈশ্বরকে মহাত্মা বলে আখ্যায়িত করা হয়। মত্ত লোকে সেই দিব্য ভালোবাসা, সেই প্রেমের ঐশ্বর্য দৈবাৎ মেলে। মহাত্মা তিনি কারণ আমাদের মজ্জাগত ভীরুতাকে তিনি জয় করে বা জয় করতে শিখিয়েছেন। মহাত্মা কারণ তিনি দেখিয়েছেন কোনখানে আমাদের বিপদ। হাজার হাজার বছর ধরে অপমানের ভাব চাপিয়ে দিয়েছে কোটি কোটি মানুষের উপর। সেই পাপে আমরা নিজ গৃহে আজ পরবাসী, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি না। নির্ভর করি পরদেশের কামান, বন্দুক, শিক্ষা ও বিচার ব্যবস্থার উপর। ভাইকে ভাইয়ের সম্মান দেইনি, তাই বিদেশি শাসক বা দর্শক আমাদের সম্মান দেয়নি। মহাত্মা তিনি আমাদের সকলের পাপের প্রায়শ্চিত্ত করতে বসেছেন, যাতে তার তপের আগুনে আমরা জ্বলে উঠি। রাষ্ট্রিক স্বাধীনতা বা আর্থিক দীনতা
সামাজিক ভেদ বিচ্ছেদকে অবলম্বন করেই পুষ্ট। মহাত্মা দেখলেন মুক্তির পথ মানুষের ঐক্য সাধনায়, মানুষের আত্মজয়। কবিগুরুর এই অবজারভেশন মহাত্মা সম্পর্কে আমাদের মনের সমস্ত অন্ধকারকে দূর করে। আবার নবীন প্রজন্মের ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়াতে লিখছেন, টাটকা হাওয়ার একটা প্রবল প্রবাহের মতো ছিলেন তিনি। আমাদের ঝাঁকিয়ে দিলেন, আমাদের চোখের সামনে পর্দাগুলোকে খুলে দিলেন, আলোর ঝলকের মতো যা অন্ধকার ভেদ করে আমাদের চোখের সামনে পর্দাগুলো খুলে দিল। ঝড়ের মতো এলেন তিনি, তাতে কত কি যে উড়ে গেল। সবচেয়ে উড়ে গেল মানুষের চিন্তাধারার পুরনো পদ্ধতি। তিনি উপর থেকে নেমে আসেননি, তিনি যেন ভারতের কোটি কোটি মানুষের ভেতর থেকে বেরিয়ে এলেন, তাদেরই ভাষায় কথা বললেন, তাদের ভয়াবহ অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করলেন। তার শিক্ষার সার কথা অভয়, সত্য, কর্ম বা কল্যাণমুখী তৎপরতা। মহাত্মা গান্ধী সম্পর্কে দুই বিশিষ্ট জনের এই জাতীয় অনুধাবন বা বক্তব্য থেকে তিনি কি এবং জাতীয় আন্দোলনে তার কি অবদান ছিল তা আমাদের বুঝতে অসুবিধা হয় না। আসলে গান্ধীজি ছিলেন আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি ছিলেন সর্বভারতীয় জাতীয় আন্দোলনের প্রধান পরিচালক। অন্যদিকে তিনি জাতি, ধর্ম, বর্গ, বর্ণ বিভেদে জর্জরিত ভারতীয় সমাজে সংহতি ও সমন্বয় গড়ে তুলতে চেয়েছিলেন। সর্বোপরি তিনি ছিলেন নৈতিক মূল্যবোধে উদ্ভাসিত একজন সার্থক মানবতাবাদী। সমস্ত রকম অবিচার, শোষণ, বিভেদের তিনি ছিলেন বিরোধী। তাই পুঁজিবাদী, ভোগবাদী যন্ত্র সভ্যতাকেও এবং তার অমানবিকতার দিকগুলিকে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং ভারতে ব্রিটিশ শাসনের বন্ধন ছিন্ন করতে আসমুদ্র হিমাচল সংগ্রামের পথে অগ্রসর হন। একই সঙ্গে ভারতীয় সমাজের শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক কল্যাণ ও সংগঠনের বা পুনর্গঠনের উপর জোর দেন। কিন্তু গান্ধীজির কর্মপন্থা ও কার্যকলাপ পরিচালিত হয়েছিল তার জীবন দর্শনের দ্বারা। গান্ধীজির জীবন দর্শন আলোচনা করলে আমরা যে বিষয়গুলো দেখতে পাই তা হল, তিনি কেতাবি অর্থে হয়তো দার্শনিক ছিলেন না, কিন্তু সমস্ত জীবন ধরে তিনি নিরলস ভাবে সমাজ কল্যাণ, মুক্তি সাধনের মাধ্যমে সংগ্রামের
এক নতুন দিক। গান্ধীজি নিজেই বলেছিলেন, আমার জীবনী আমার বাণী। গান্ধীর মতে গান্ধী দর্শন বলে কোনো বস্তু নেই। নতুন কোনো নীতি বা মতবাদ আমি সৃষ্টি করিনি। এমন কোনো দাবি আমার নয়। জগৎকে শেখাবার আমার কাছে নতুন কিছুই নেই। সৃষ্টির প্রথম কাল থেকে সত্য এবং অহিংসা পৃথিবীর সাথে যুক্ত। জীবন তার সমস্যা আমার কাছে সত্য ও অহিংসা পরীক্ষা মাত্র। তাই গান্ধীজি সমস্ত জীবন ধরে অহিংসার তত্ত্বকে তার জীবন দর্শনের মূল ভিত্তি রূপে আঁকড়ে ধরেছিলেন। And I would like that depart to the world times without number, that I will not purchase my country's freedom at the cost of non-violence. গান্ধীজি স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে তিনি কোনো মূল্যে অহিংসা কে বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতাও তিনি চান না। আসলে গান্ধীর জীবন দর্শনে নানান দিকে যে গণসংহতিকরণের প্রবাহমানতা লক্ষ্য করা যায়, তা কতকগুলি বিষয়ের উপর দাঁড়িয়েছিল। সত্যাগ্রহ, অহিংসা, ধর্মীয় বাণী, হিন্দু স্বরাজের ধারণা, স্বদেশীর ব্যবহার, এই সমস্ত বিষয়গুলির উপর গান্ধীজির ভাবাদর্শ মেলবন্ধন ঘটেছিল গণসংহতিকরণের ক্ষেত্রে। গান্ধীজি সত্যাগ্রহ বলতে সেই পথ নির্দেশ করতে চেয়েছেন তাহলে সত্যের প্রতি আগ্রহ। কোন মূল্যে সত্যকে বিসর্জন দেওয়া যাবে না। তিনি আজীবন সত্য ও অহিংসা নিরলস হিসেবে কাজ করেছেন। তিনি মনে করেছিলেন সত্যের মাধ্যমে যা অর্জন করা যায় এবং তার মধ্য দিয়ে যা প্রাপ্তি ঘটে তা অক্ষয়। এবং গান্ধীজির সত্যাগ্রহ ও অহিংস সত্যাগ্রহ ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার রাজনীতির ক্ষেত্রে তিনি ভারতে আসার আগে প্রয়োগ করেছিলেন। তিনি অত্যাচারীকে প্রতি পদে পদে তার অহিংস সত্যাগ্রহের প্রতি বিচলন দৃষ্টিভঙ্গির দ্বারা পরাস্ত করেছিলেন।
গান্ধীজির কাছে অহিংসা ছিল একটা জীবন চর্চা আর জাতীয় সংগ্রামের আধার। গান্ধীজির হাতে অহিংসা এক সংগ্রামী গতিশীল রূপ ধারণ করেছিল। গীতায় অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, যিনি সর্বজীবে হিংসা শূন্য তিনি আমাকে প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণের এই বাণী অর্জুনের উদ্দেশ্যে তা যেন গান্ধীজির গণসংহতিকরণের এক নূতন অস্ত্র, যা ভারতীয় দর্শনে, ভারতীয় ঐতিহ্যে যুগ যুগ ধরে প্রবাহমান ছিল, তার প্রয়োগ করেছিলেন। নিজ জীবন, সমাজ ও রাজনীতির ক্ষেত্রে গান্ধীজি ছিলেন সত্য ও অহিংসার পূজারী। আসলে গান্ধীজির অহিংসার তত্ত্ব আলোচনা করতে গেলে আমরা দুটি দিক দেখতে পাই। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন, তা সত্ত্বেও তিনি মনে প্রাণে ভারতীয় ঐতিহ্য সংস্কৃতির প্রতি অনুরাগী ছিলেন। পারিবারিক সূত্রে তিনি বৈষ্ণব ছিলেন। বৈষ্ণব ধর্মের প্রভাবে ভক্তি বা আত্মনিবেদনের আদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল এবং বাল্যকাল থেকে ধর্মগ্রন্থ পাঠে মধ্যে দিয়ে তার গভীর অনুরাগ জন্ম নিয়েছিল। রামায়ণ, মহাভারত, মনুস্মৃতি, সর্বোপরি গীতা পাঠে তার একটা বাড়তি উৎসাহ ছিল। এর সাথে যুক্ত হয়েছিল গুজরাটের জৈন ভাবাদর্শ, যা আমি আমার পূর্ববর্তী আলোচনায় বাইবেল এর প্রসঙ্গ তুলেছিলাম। কার্লাইলের রচনা, টলস্টয়ের রচনা, থোরোর রচনা, যা গান্ধীজির ভাবাদর্শ তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। আসলে কর্মযোগী গান্ধীজির জীবন যে বিচিত্র ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এসেছিল এবং সেখান থেকে তিনি অর্জন করেছিলেন অহিংসা ও সত্যাগ্রহের মতো মহান আদর্শ, যা তাকে সঞ্জীবিত করেছিল। অহিংসা সম্পর্কে গান্ধীজি পদ্ধতিগত বিন্যাস এ দুটি লক্ষ্য আমরা দেখতে পাই। এর একটি হলো সংঘ শক্তি, অপরটি হচ্ছে সংগ্রামের দিক। গান্ধীজি অহিংসার রূপায়ণে সংঘ শক্তির উপর গুরুত্ব উপলব্ধি করেছিলেন। গান্ধীজি মনে করতেন ব্যক্তিগত সাধনায় সিদ্ধি লাভ করে প্রতিরোধ সংগ্রাম সম্পূর্ণরূপে জয় করা যায় না। তাই সংঘ শক্তির উপর ভিত্তি করে ব্যক্তিগত ও সামাজিক কার্যকলাপকে একত্রিত করতে হয়।
অহিংসাকে সংগ্রামের প্রতীক রূপে বা পদ্ধতি রূপে গান্ধী কেন বেছে নিয়েছিলেন? তার যৌক্তিকতা বিচার করতে হলে সহিংসা আর অহিংস সংগ্রামের মধ্যে প্রভেদ উল্লেখ করতে হয়। হিংসাত্মক সংগ্রামে শত্রুর বল ক্ষয় করে, তাকে কোনো বিশেষ নির্দেশ মানতে বাধ্য করা হয়, যা যুদ্ধের প্রধান লক্ষ্য। অন্যদিকে অহিংসার লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো এর একদম বিপরীত। অহিংসায় রত সৈনিকের উদ্দেশ্য স্বতন্ত্র। অহিংসা সম্পর্কে সাধারণত কখনো কখনো আমাদের মনে বা কিছু অজ্ঞানী মানুষ আমাদেরকে ভ্রান্ত ধারণা পোষণ করিয়ে দেন। অনেকের ধারণা অহিংসা সত্যাগ্রহী রক্তপাতকে ভয় করে, তাই শান্তির পথ বেছে নেয়। কিন্তু প্রতিপক্ষের রক্ত ঝরাতে আগ্রহী না হলেও যে কোনো অন্যায়ের প্রতিকার বিধান তিনি নিজ কর্ম উদ্যোগের মাধ্যমে করতে পারেন, তা হচ্ছে তার আত্মবলিদানের জন্য তিনি অকুতভয় চিত্রে প্রস্তুত থাকেন। যখন কোনো অন্যায় বা অন্যায়ের উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের বিরোধিতা করার জন্য সত্যাগ্রহী প্রস্তুত হন, তখন তাকে বর্তমানের অন্যায়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতার ছেদ করার একটা চেষ্টা চলতে থাকে। সহযোগিতার সকল সূত্র নষ্ট করে ওই প্রতিষ্ঠানকে অর্থহীন ও অচল করতে হবে। কিন্তু সেই প্রতিষ্ঠানকে আশ্রয় করে যারা সুপুষ্ট হয়, তারা স্বাভাবিকভাবে না সত্যাগ্রহীকে নিপীড়ন করার চেষ্টা করে। এবং একটা সময় এসে অত্যাচারী তার প্রতিপক্ষের উপর অত্যাচার করতে করতে তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে হতাশ চিত্তে অত্যাচার বন্ধ করে দেন। কাজে গান্ধীজি বলতে চেয়েছেন অহিংসা আন্দোলনের বা অহিংস আন্দোলনের এর মাধ্যমে অন্যায়কারী উভয় সংকটে পড়ে। যদি সে বল প্রয়োগ করে অথবা হিংসার পথে চালিত হয়, তাহলে সে সাধারণের নৈতিক সমর্থন হারাবে। আর যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ আরো পরিষ্কার করে গতি পাবে। আর এইভাবেই অন্যায়কারীর পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে। যদিও গান্ধীজির এই অহিংস সত্যাগ্রহকে অনেকে অলিক কল্পনা বা ভাবালুতা বলেও
কটাক্ষ করেছেন, কিন্তু তিনি আজীবন মনে প্রাণে চেষ্টা করেছেন অহিংস সত্যাগ্রহকে লালন পালন করতে। যদিও তার জীবন সমাপ্তি ঘটে হিংসা মধ্যে দিয়ে, অর্থাৎ অহিংস রীতি বিরোধী মানুষরা তাকে হত্যা করে। তবে মোটের উপর গান্ধীজি গণসংহতিকরণের পদ্ধতি হিসেবে অহিংস সত্যাগ্রহকে একটা অন্য মাত্রা প্রদান করেছিলেন। এবং সত্যের প্রস্তুতি চালিয়েছিলেন। তবে ভারতের মানুষেরা অন্যায়ের প্রতিকারে মাঝে মাঝে যে বিদ্রোহ করেনি তা নয়, ধর্নাও বসত। কিন্তু ইংরেজ তো স্থানীয় জমিদার মহাজন নয়, তারা পৃথিবীব্যাপী এক প্রবল প্রতান্বিত শক্তি। তাই তাদেরকে পরাস্ত করতে হয় শক্তি দিয়ে নয়, নৈতিকতা। গান্ধীজি সেই সহজ সত্যকে বুঝতে পেরেছিলেন এবং তিনি বন্দুক গুলির রাজনীতিকে কখনো প্রশ্রয় দেননি। জাতীয় আন্দোলনের ক্ষেত্রে সত্যাগ্রহ, অহিংসা দ্বারাই চালিত হয়েছে। পাঠক সমাজ অবগত হবেন গান্ধীজি এখানেই থেমে থাকেন। তিনি ধর্মীয় বাণী, যা ভারতবর্ষের ধর্মীয় আধ্যাত্মিক চেতনায় উল্লেখ করাই ছিল, তাকে তিনি সার্থকভাবে ব্যবহার করেছেন। ধর্মীয় বাণীকে গণসংহতিকরণের কাজে তিনি তুলে এনেছেন। এবং তার অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের যে বাণী, তার উল্লেখ থেকে বোঝা যায় সনাতন ধর্মীয় আদর্শ জাতীয় ঐক্যের ক্ষেত্রে কতটা প্রয়োজন। তবে তিনি কোনো প্রাতিষ্ঠানিক ধর্মীয় আন্দোলনের সাথে নিজেকে যুক্ত করেননি। সর্বধর্মের সমন্বয়ের বাণী জাতীয় আন্দোলনের ক্ষেত্রে ব্যবহার করেছিল। গান্ধীজি তার লক্ষ্য পূরণে হয়তো সম্পূর্ণভাবে সফল হননি। জীবনের শেষ প্রান্তে এসে তাকে অনেক কিছুই দেখতে হয়েছিল, এমনকি হিংসার কবলেও তাকে পড়ে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা তাকে বিচলিত করেছিল। তিনি আসলে এমন এক সমাজের কল্পনা করেছিলেন
যে সমাজ সত্যের উপর প্রতিষ্ঠিত হবে, যে সমাজ অহিংসার মাধ্যমে তৈরি হবে, এবং তিনি এই কাজে হিন্দু স্বরাজ্যের ধারণা ব্যক্ত করেছিলেন। হিন্দু স্বরাজ এর ধারণা ব্যক্ত হয়েছিল পশ্চিমী সভ্যতা, আরো পরিষ্কার করে যান্ত্রিক সভ্যতা বা পুঁজিবাদী সভ্যতার আগ্রাসী আক্রমণ কিভাবে ভারতীয় সমাজকে ক্রমাগত ক্ষয়ের দিকে নিয়ে গিয়েছিল, তার হিন্দু স্বরাজ ধারণার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল। আসলে হিন্দু স্বরাজ বস্তুবাদী সভ্যতা সম্বন্ধে এক সারবান সমালোচনা, যে সভ্যতা নিয়ে 18 শতকে প্রশ্ন উঠেছিল, যন্ত্র বিপ্লবের সঙ্গে যুক্ত এই সভ্যতা কিভাবে মনুষ্য সমাজে আগ্রাসনকে বৃদ্ধি করেছিল, ভোগবাদকে বাড়িয়ে তুলেছিল এবং শোষণ, বঞ্চনা, জাতিবৈরিতা ক্রমাগত তৈরি করেছিল। গান্ধীজি একা প্রতিবাদ করেননি পশ্চিমী সভ্যতার বিরুদ্ধে। এই যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে রোমান্টিক কবিরা তাদের প্রতিবাদ জারি রেখেছিলেন বা ঘোষণা করেছিলেন। শেলির মতো কেউ কেউ ফিরে যেতে চান পেগান গ্রিসে, গ্রিক সভ্যতা সেই ঐতিহ্যে। কিটসের মতো সাহিত্যিক কবিরা মধ্যযুগে ফেরত যেতে চেয়েছিলেন। আবার ওয়ার্ডসওয়ার্থের মতো কবিরা প্রকৃতির কোলে সমাজকে রাখতে চেয়েছিল। প্রশ্ন উঠেছিল, হোয়াট ম্যান হ্যাজ মেড অফ ম্যান। এর সঙ্গে সুর মিলিয়েছিলেন গোডউইনের মতো নৈরাজ্যবাদীরা, ইউটোপীয় সমাজতন্ত্রী বা কল্পনা বিলাসী সমাজতন্ত্রীরা, সেন্ট সাইমন, লুসিয়ান ফেভার, মার্ক ব্লক প্রমুখ। টলস্টয়ের সঙ্গে সুর এর সাথে সুর মিলিয়েছিলেন। আসলে যেভাবে পুঁজিপতি শ্রেণী শ্রমিক সাধারণ মানুষের উপরে শোষণের ধারা চালিয়ে এসেছিলেন, তা কেউই
কার্যত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা মেনে নিতে পারেন। তাই গান্ধীর মতো একজন যথার্থ শিক্ষাপ্রাপ্ত আলোক দর্শনের অনুরাগী নিজেকে তার বিরুদ্ধে সোচ্চারী করেছিল। দুর্ভাগ্যের বিষয়, বাইরে থেকে দেখতে এমন মনোহর, খ্রিস্টান ধর্ম তার খ্রিস্টীয় আদর্শকে বা আদর্শের সারমর্মকে অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন এমন চিঠিও গান্ধীজি টলস্টয়কে লিখেছিলেন। 1910 সালের 7 সেপ্টেম্বর গান্ধীজির এই অবজারভেশন থেকে বোঝা যায় তিনি তার হিন্দু স্বরাজের ধারণার মধ্য দিয়ে কি জাতীয় সভ্যতা গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি প্রাচীন ভারতীয় ঐতিহ্য অর্থাৎ রাম রাজ্যের ধারণা তিনি ব্যক্ত করেছিলেন। তিনি স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ জীবন ফিরে পেতে চেয়েছিলেন। তিনি স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজ গঠনের জন্য কৃষি এবং কুটির শিল্পের সার্থক প্রয়াস কে প্রাধান্য দিয়েছিলেন। আর এইভাবে গান্ধীজি হিন্দু স্বরাজের মধ্য দিয়ে ভোগবাদী যান্ত্রিক পশ্চিমী আমদানি করা সভ্যতা কে সমালোচনা করেছিলেন। তার কাছে ব্রিটিশ শাসনের থেকেও ভারতবর্ষের কাছে আরো ক্ষতিকর ছিল এই পশ্চিমী সভ্যতার আমদানি। ভারতবাসীর মুক্তি কোথায়? হিন্দু স্বরাজ্যে ধারণায় তিনি তা ব্যক্ত করেছিলেন। ভোগবাদী মানসিকতাকে ত্যাগ করতে হবে এবং প্রাচীন ঐতিহ্য সমন্বিত সামাজিক অর্থনৈতিক জীবনে ভারতবর্ষকে ফিরে যেতে হবে। এবং তার মনে হয়েছিল উকিল, ডাক্তার, শিক্ষকরা এবং পুঁজিবাদী মালিক পক্ষই পশ্চিমী ভোগবাদী এই যান্ত্রিক সভ্যতার বহনকারী। পশ্চিমী আইন, পশ্চিমী শিক্ষা থেকে বেরিয়ে আমাদের নিজস্বতাকে অবলম্বন করতে হবে। তাহলে হিংসার পরিমাণ কমবে এবং অহিংস সত্যাগ্রহ জয়যুক্ত হবে। আসলে গান্ধীজি তার ভাবাদর্শের মধ্যে যে অহিংস সত্যাগ্রহের ধারণা প্রতিষ্ঠা করেছিলেন তা ভারতবাসীর
সংহতিকরণের প্রতিটি ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করতে চেয়েছিলেন। তিনি এটাই বলতে চেয়েছিলেন, সত্যের প্রতি অবিচল থেকে অহিংস পথে শত্রুকে পরাস্ত করা যায়, এবং এইভাবেই ভারতবর্ষের যে জয় একদিন আসবে, সেখানে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো শ্রেণী স্বার্থ, কোনো নিপীড়ন থাকবে না, কোনো বিভেদ, কোনো অস্পৃশ্যতা থাকবে না। হয়তো গান্ধীজির মত এবং পথ ধরে সম্পূর্ণভাবে ভারতীয় জাতীয় আন্দোলন পরবর্তীকালে সম্পূর্ণভাবে চালিত হয়নি, আর সেখানেই আমাদের সমস্যা রয়ে গেছে। তাই আজকের সভ্য সমাজে হানাহানি, হিংসা, দুর্নীতি, শ্রেণী বিভেদ, বঞ্চনা সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। গান্ধীজি জনসংহতিকরণে বা জন ঐক্যের ক্ষেত্রে স্বদেশীর ব্যবহারের উপরও জোর দিয়েছিলেন। তিনি কোনো প্রকার পশ্চিম যন্ত্র সভ্যতার দ্বারা তৈরি সামগ্রী, অর্থাৎ পশ্চিমী যন্ত্রের দ্বারা তৈরি সামগ্রী ব্যবহারের বিরোধী ছিলেন। তিনি স্বনির্ভর সমাজ ব্যবস্থা গঠনের জন্য স্বদেশীর ওপর জোর দিয়েছিলেন, যে স্বদেশী বঙ্গভঙ্গের সময় থেকে আমাদের দেশে গড়ে উঠেছিল। স্বদেশী লক্ষ্মী ভান্ডার, জাতীয় শিক্ষা ব্যবস্থা, ইত্যাদি গঠনমূলক স্বদেশীর মধ্য দিয়ে যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, গান্ধীজি তাকে আরো ব্যাপকভাবে গ্রহণ করার উদ্যোগী হয়েছিল। তিনি চরকায় কাটা সুতোর সাহায্যে খাদি বস্ত্র উৎপাদনের উপর জোর দিয়েছিলেন। স্বদেশী ভাবনাকে তিনি প্রতিষ্ঠা করতে অনেকাংশে সফল হয়েছিলেন। আর এইভাবে গান্ধীজি জাতীয় সংহতিকরণে বা জাতীয় সংহতির পক্ষে নানান পদ্ধতি সামনে এনেছিলেন। সাবাল্টান ইতিহাসবিদদের মধ্যে শাহিদ আমিন এর লেখা
গান্ধী যখন মহাত্মা, রণজিৎ গুহ সম্পাদিত নিম্নবর্গের ইতিহাস নামক গ্রন্থে এই প্রবন্ধে দেখানো হয়েছে গান্ধীজি কি দ্রুত তার সঙ্গে ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষ, কৃষক, শ্রমিক, দরিদ্র, দিনমজুর, নিরন্ন, সহায় সম্বলহীন, হতশ্রী, রোগাগ্রস্ত বা রোগাক্রান্ত সমস্ত স্তরের মানুষের কাছে, এমনকি প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়া এবং জলকষ্ট এর মতো বিষয়গুলি দূর করতেও যে গান্ধীজির স্পর্শ কতটা প্রয়োজন তা সাধারণ মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছিল, তার শাহিদ আমিন তার প্রবন্ধ গান্ধী যখন মহাত্মা তে ব্যক্ত করেছেন। যাকে জুডিথ ব্রাউনের মতো বিদেশি ইতিহাসবিদরা সাব কন্ট্রাক্টর ভিত্তিক পলিটিক্স বলে আখ্যায়িত করেছে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে গান্ধীজি মধ্যে মানুষ এক নূতন আশার আলো দেখতে পেয়েছিলেন, যা হয়তো পণ্ডিত নেহেরু বক্তব্যের মধ্যে দিয়ে ডিসকভারি অফ ইন্ডিয়াতে প্রতিফলিত হয়েছে। যেখানে পণ্ডিত নেহেরু স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে টাটকা হাওয়ার মতো একটা প্রবল প্রবাহের মতো তিনি এসেছিলেন। তিনি ছিলেন আলোর ঝলকের মতো, যা অন্ধকারকে ভেদ করে আমাদের চোখের সামনের পর্দাগুলি খুলে দেয়। তাই তো রবীন্দ্রনাথও তাকে মহাত্মা আখ্যায়িত করেছেন। আমি আমার পূর্ববর্তী আলোচনা মায়াবতীর মতো তৃতীয় শ্রেণীর ভুইপ রাজনীতিবিদের বক্তব্য উল্লেখ করেছিলাম, যিনি গান্ধীজিকে শয়তানের সন্তান বলতে দ্বিধাবোধ করেননি। আসলে রবীন্দ্রনাথ বলেছিলেন, যারা মহাপুরুষ তারা যখন আসেন আমরা ভালো করে চিনতে পারিনি তাদের, কেননা আমাদের মন ভীরু, অস্বচ্ছ, স্বভাবশীল, অভ্যাস দুর্বল এবং মনেতে সেই সহজ শক্তি নেই যাতে করে মহৎকে সম্পূর্ণভাবে বুঝতে পারে বা গ্রহণ করতে পারে। বারে বারে এমন ঘটনা ঘটেছে, যারা সকলের চেয়ে বড়, চিরকাল মহৎ মানুষদেরকে তাদের সকলের থেকে
দূরে সরিয়ে রেখে সভ্যতা চলেছে। রবীন্দ্রনাথের এই ভাবনার দ্বারা হয়তো আমাদের চালিত হওয়ার সময় এসেছে। রবীন্দ্রনাথের মতো কবিশ্রেষ্ঠ কবিগুরু হয়তো আমাদের ব্যর্থতাকে খুব আগে থেকেই অনুধাবন করতে পেরেছিলেন, তাই হয়তো গান্ধীজি প্রসঙ্গে এমন বক্তব্য ব্যক্ত করেছিলেন। তাই গান্ধীজি হরিজন পত্রিকায় 1938-এর 15 মে বারংবার উল্লেখ করেছিলেন তার সংগ্রামী রণকৌশলের ধারণাকে। তিনি নৈতিক এবং মানবিক ঘাতে পরিচালিত সংগ্রামে যে নিদর্শন রেখেছিলেন, তা শুধু বাইরের শত্রুর বিরুদ্ধেই নয়, দেশের ভেতরের শত্রুদের বিরুদ্ধেও আমাদের জয় করতে সুবিধা প্রদান করে। গান্ধীজি যা বুঝতে পেরেছিলেন সেই মুহূর্তে আমাদের বুঝতে অনেকটা সময় লেগেছে। তাই দুর্নীতি, অনাচার, অহিংসা, ব্যভিচার, প্রাচীন ঐতিহ্য ভুলতে বসা আজকের ভারতীয় সভ্য সমাজের কাছে বিশ্বায়নের এই পর্বে দাঁড়িয়ে কোথায় যেন একটা বাস্তব রূপ লাভ করেছে। আমি পাঠক সমাজকে বলতে চাই, গান্ধীজি জাতীয় জনসংহতি করণে যে মর্মবাণী নিজের জীবন দর্শনের মধ্যে দিয়ে গড়ে তুলেছিলেন, তা পুরো ভাগেই ছিল সত্যাগ্রহ, অহিংসা, ধর্মীয় বাণী, হিন্দু স্বরাজ্যের ধারণা এবং স্বদেশী মতো কার্যকলাপ। আর একে সহায় সম্বল করেই গান্ধীজির ভারতীয় রাজনীতিতে প্রবেশ ঘটেছিল। এবং মহাত্মা গান্ধী প্রথম বিশ্বযুদ্ধে চলাকালীন পর্বে ভারত সম্পর্কে তার ধারণা গঠন করেছিলেন। ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং বহুত্ববাদী সমাজ সম্পর্কে যেমন তিনি উপলব্ধি করেছিলেন, তেমনি তার ভৌগোলিক, জলবায়ুগত ধারণা, ভাষা, অর্থনৈতিক এবং সামাজিক গঠন সম্পর্কেও একটা স্বচ্ছ ধারণা
গোপাল কৃষ্ণ গোখলের তত্ত্বাবধানে 1 বছর সারা ভারত পরিভ্রমণের মধ্য দিয়ে অর্জন করেছিলেন এবং ভারতীয় রাজনীতিতে তার অনুপ্রবেশ সংগঠিত হয় 3টে আঞ্চলিক আন্দোলনের মধ্যে দিয়ে। 1917 বিহারের চম্পারণ কৃষক আন্দোলনের মধ্য দিয়ে, 1918 গুজরাটের আহমেদাবাদ সুতাকল শ্রমিকদের মালিক পক্ষের বিরুদ্ধে মজুরি বৃদ্ধির দাবিকে সামনে রেখে গড়ে তোলা ধর্মঘট প্রতিরোধ আন্দোলনের মধ্য দিয়ে, এবং 1918 গুজরাটের খেরা বা কৈরা জেলা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদিত না হওয়া সত্ত্বেও সরকারের বলপূর্বক বা বর্ধিত রাজস্বের চাপে সহায় সম্বলহীন দরিদ্র কৃষক সমাজে যে নাভিশ্বাস উঠেছিল বা অসহায়তা পড়েছিল, তার প্রতিকারের জন্য সরকারের সমস্ত ধরনের প্রতিরোধকে তুচ্ছ করে গুজরাটের খেড়া বা কৈরা জেলায় গান্ধীজির আগমন এবং কৃষকদের স্বার্থে খাজনা বন্ধের বা মকুবের আন্দোলন সংগঠিত করা, এবং অবশেষে সরকার বাধ্য হয়ে কৃষকদের দাবি মেনে নেওয়া। এই 3 আঞ্চলিক আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজি জাতীয় আন্দোলনের, আসলে এই 3 আঞ্চলিক আন্দোলন ছিল তার সর্বভারতীয় জাতীয় আন্দোলনে বা সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশে প্রাথমিক পদক্ষেপ। আর এইভাবে গান্ধীজি ভারতীয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তিনি এমন এক আন্দোলনের নজির তৈরি করেছিলেন যা ছিল পুরোপুরিভাবে গণভিত্তিক। চম্পারণ কৃষক আন্দোলন, যার মধ্যে দিয়ে তিনি ভারতের বৃহত্তর অংশের জনগণের মনকে জয় করেছিলেন। বিখ্যাত অর্থনৈতিক ইতিহাসবিদ রমেশচন্দ্র দত্তের দেওয়া ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া তথ্য অনুযায়ী ভারতের কৃষক সমাজের ছিল জনসংখ্যার 85%। তাদের মন পেয়েছিলেন, পাশাপাশি আহমেদাবাদের শ্রমিক ধর্মঘটের মধ্যে দিয়ে শ্রমিকদের মন পেয়েছিলেন। এইভাবে শ্রমিক কৃষকের মন তিনি অর্জন করেছিলেন এবং জাতীয় রাজনীতিতে গান্ধীজির প্রবেশের পথ খুলে গিয়েছিল। ধন্যবাদ।